আচ্ছা, আজকে আমি তোমাদের পড়াবো ওয়াটার সলিউবল ভিটামিনস। প্রথমে আমরা ভিটামিনস সম্পর্কে একটু জানি। ভিটামিনস এগুলো অর্গানিক কম্পাউন্ডস, যেগুলো কেমিক্যালি আনরিলেটেড, মানে একটার সাথে আরেকটা রিলেশন তেমন নাই। এগুলো খুব অল্প পরিমাণে আমাদের লাগে, বিভিন্ন বায়োকেমিক্যাল ফাংশন করে আমাদের বডিতে। ইউজুয়ালি আমাদের বডি এটা তৈরি করতে পারে না, এই জন্য আমাদের ডায়েটে মানে বিভিন্ন খাবারের মাধ্যমে এটা আমাদের সাপ্লাই দিতে হয় আর কি। তো অল্প কিছু ভিটামিন আমাদের বডি আবার তৈরি করতেও পারে, সেটা হচ্ছে খুব কম। যেমন ভিটামিন ডি, হ্যাঁ, এটা আমরা জানি যদিও যখন সানলাইট অথবা আলট্রাভায়োলেট রে যখন আমাদের স্কিনে পড়ে, স্কিন এটা সিনথেসাইজ করা শুরু করে দেয়। নিয়াসিন বা ভিটামিন বি3, এটা অ্যামিনো অ্যাসিড একটা আছে ট্রিপ্টোফ্যান নাম, সেটা থেকে তৈরি হতে পারে এবং 60 মিলিগ্রাম ট্রিপ্টোফ্যান 1 মিলিগ্রাম নিয়াসিনে কনভার্ট হতে পারে। ভিটামিন কে স্মল ইন্টেস্টাইনে অল্প কিছু সিনথেসিস হয়, স্মল ইন্টেস্টাইনে যে মাইক্রো অর্গানিজম আছে সেগুলো এটাকে তৈরি করতে পারে। ভিটামিন বি12 এটা তৈরি হয় লার্জ ইন্টেস্টাইনে, ইন্টেস্টাইনাল ফ্লোরা, যেসব মাইক্রো অর্গানিজম আমাদের ইন্টেস্টাইনে থাকে, যেগুলো আমাদের জন্য হার্মফুল না কিন্তু আমাদের আমাদের বরং উপকার করে, হ্যাঁ, এরকম কিছু ব্যাকটেরিয়া আমাদের ইন্টেস্টাইনে থাকে, সেগুলোকে বলা হয় ইন্টেস্টাইনাল ফ্লোরা। এগুলো ভিটামিন বি12 সিনথেসিস করে, হ্যাঁ, কিন্তু ভিটামিন বি12 আবার অ্যাবসর্পশন হয় টার্মিনাল আইলিয়ামে, স্মল ইন্টেস্টাইনের টার্মিনাল পার্টে, কাজেই এই ভিটামিন গুলো অ্যাবসর্পশন হয় না। ভিটামিনকে আমরা ক্লাসিফাই করতে পারি প্রধানত দুই ভাবে করি, একটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন আর ফ্যাট সলিউবল ভিটামিন। ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে আছে ভিটামিন এ, ডি, ই আর কে। ওয়াটার সলিউবল ভিটামিনকে আবার দুইটা ভাগে ভাগ করি, একটা নন বি কমপ্লেক্স আর বি কমপ্লেক্স। নন বি কমপ্লেক্সকে আমরা ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড নামে চিনি, আর বি কমপ্লেক্স এটাকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে এনার্জি রিলিজিং, হেমাটোপয়েটিক আর অন্যান্য। এনার্জি রিলিজিং যেগুলো, সেগুলো কি করে, আমাদের আমাদের বডিতে বিভিন্ন বায়োকেমিক্যাল রিয়াকশন হয় যেগুলোতে এনার্জি তৈরি হয়, এটিপি তৈরি হয়, এইসব রিয়াকশনে কোএনজাইম হিসেবে কাজ করে। এনার্জি রিলিজিং ভিটামিনের মধ্যে আছে ভিটামিন বি1 বা থায়ামিন, ভিটামিন বি2 বা রিবোফ্লাভিন, ভিটামিন বি3 অথবা নিয়াসিন, ভিটামিন বি7 অর বায়োটিন, আর ভিটামিন 5 অর প্যান্টোথেনিক অ্যাসিড। এই এনজাইম মানে এই ভিটামিনস গুলো কোএনজাইম বা অ্যাক্টিভ ফর্ম, এটা এই মানে কোএনজাইম হিসেবে কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে, এবং এইগুলোকে বলা হয় অ্যাক্টিভ ফর্ম। যেমন ভিটামিন বি1 এটা থায়ামিন পাইরোফসফেট, হ্যাঁ, এই নামে অ্যাক্টিভেটেড হয়। ভিটামিন বি2 যখন অ্যাক্টিভ হয় তখন আমরা সেটাকে বলি ফ্ল্যাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড অথবা ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড, হ্যাঁ, এফএডি এফএমএন এভাবে বলি। ভিটামিন বি3 বা নিয়াসিন এটা অ্যাক্টিভেটেড ফর্ম গুলো নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড, হ্যাঁ, অথবা নিকোটিনামাইন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। বায়োটিন যেটা, সেটা অ্যাক্টিভ হলে আমরা এনজাইম বাউন্ড বায়োটিন বলি, আর প্যান্টোথেনিক অ্যাসিড অ্যাক্টিভেটেড হলে এটাকে আমরা কোএনজাইম এ, হ্যাঁ, নামে ডাকি। হেমাটোপয়েটিক যেগুলো আমাদের ব্লাড, বিশেষ করে আরবিসি ফরমেশনে এটা হেল্প করে। হেমাটোপয়েটিক ভিটামিন আছে দুইটা, একটা ভিটামিন বি12 আর একটা ভিটামিন বি9 অথবা ফলিক অ্যাসিড। ভিটামিন বি12 কে আমরা কোবালামিন বলি, আর এটার অ্যাক্টিভ ফর্ম হচ্ছে দুইটা, মিথাইল কোবালামিন আর ডিঅক্সি অ্যাডেনোসাইল কোবালামিন। ফলিক অ্যাসিড যখন অ্যাক্টিভ হয় এটাকে আমরা নাম দিই টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড বা টিএইচএফ। এছাড়া ভিটামিন বি6 আছে, যেটা তিনটা কেমিক্যাল নামে পাওয়া যায়, পাইরিডক্সিন, পাইরিডক্সাল, পাইরিডক্সামিন। অ্যাক্টিভ ফর্মটা হচ্ছে পাইরিডক্সাল ফসফেট। আর অ্যাসকর্বিক অ্যাসিড, এটা তো আমরা জানি, এটা অ্যাক্টিভ ফর্ম অফ অ্যাসকর্বিক অ্যাসিড। ওয়াটার সলিউবল ভিটামিন গুলো নাম শুনেই বোঝা যায় এটা হচ্ছে ওয়াটারি মিডিয়াতে সলিউবল, অ্যাকোয়াস মিডিয়াতে সলিউবল। কিন্তু এটাকে যখন হিট করা হয় 100°C উপরে, যখন হিট দেওয়া হয় যে খাবারে, সেই খাবারে যে ওয়াটার সলিউবল ভিটামিন থাকে সেটা লস্ট হয়ে যায়, সেটা আমরা হারিয়ে ফেলি, ওটা আর পাওয়া যায় না। আমাদের বডিতে এটা সাধারণত স্টোর থাকে না, শুধুমাত্র ভিটামিন বি12, হ্যাঁ, এটা আমাদের বডি লিভারে স্টোর থাকতে পারে 3 বছর পর্যন্ত।
ইউরিন দিয়ে এটা এক্সক্রিশন হয়, আর যেহেতু ইউরিন দিয়ে এক্সক্রিশন হয়ে যায় কাজেই এটা টক্সিসিটিও খুব কম, মানে যেটা আমরা এক্সেস পরিমাণে খাই এটা ইউরিন দিয়ে বের হয়ে চলে যায়, আমাদের বডিতে জমা থাকে না। এগুলো সাধারণত বিভিন্ন এনজাইমের জন্য কোএনজাইম হিসেবে কাজ করে। আর এই ওয়াটার সলিউবল ভিটামিনস গুলোর ডেফিসিয়েন্সি সিমটম, যখন ওয়াটার সলিউবল ভিটামিন ডেফিসিয়েন্ট হয়ে যায় আমাদের ডায়েটে, দেখা যায় যে খুব দ্রুত এই সিমটম গুলো ডেভেলপ করে। আবার আমরা যদি সাপ্লিমেন্টের মাধ্যমে বা অন্য কোনো ভাবে এই ভিটামিন গুলো নেই, তাহলে আবার সিমটম গুলো খুব দ্রুত কারেকশন হয়ে যায়, হ্যাঁ, র্যাপিডলি এটা কিওর হয়ে যায়। তো ভিটামিন গুলো আমরা একটু একটু করে আলাপ করব। প্রথমে করি ভিটামিন সি। ভিটামিন সি কে আমরা বলেছি অ্যাসকর্বেট অথবা অ্যান্টি স্কারভি ভিটামিনও বলা হয়, কারণ স্কারভিটা খুবই ওয়েল নন একটা ডিজিজ, তাই না, অনেক আগে থেকে এটা ভিটামিন সি ডেফিসিয়েন্সির জন্য হয়, হ্যাঁ, এই জন্য এটাকে অ্যান্টি স্কারভি ভিটামিনও বলা হয়। এটা স্ট্রাকচার যদি আমরা দেখি, এটা একটা 6 কার্বন কম্পাউন্ড, অনেকটা গ্লুকোজ যেমন দেখেছি আমরা সেরকম, এবং এটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। হাইড্রোক্সিলেশন যে রিয়াকশন, এখানে এটা কোএনজাইম হিসেবে কাজ করে। আমরা ভিটামিন গুলোর ডেইলি রিকোয়ারমেন্ট একটু জানবো। রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স, এটা আমরা জেনেছি যে প্রতিদিন যে পরিমাণ ভিটামিন খেলে বা যে পরিমাণ কোনো ডায়েট খেলে আমাদের ডেফিসিয়েন্সি সিমটম ডেভেলপ করবে না, সেটা হচ্ছে আরডিএ, হ্যাঁ, বা রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্স। ভিটামিন সির জন্য এটা জেনারেলি 50 to 70 মিলিগ্রাম পার ডে, তবে 100 মিলিগ্রাম পার ডে পর্যন্ত আমাদের বডি এটাকে মেটাবোলাইজড করতে পারে। এর বেশি যদি আমরা খাই কোনো অসুবিধা হবে না, ইউরিন দিয়ে এটা এক্সক্রিটেড হয়ে যায়। ভিটামিন সি আমরা কোন কোন খাবারে পাই? ফ্রেশ সাইট্রাস ফুড, যেমন আমলকি, তারপরে কমলা, লেবু, পেয়ারা, হ্যাঁ, এগুলোতে অনেক ভিটামিন সি আছে। এছাড়া ফ্রেশ ভেজিটেবলসও পাই, যেমন বাঁধাকপি, যেটা কাঁচা বাঁধাকপি, লেটুস, টমেটো, তারপরে কাঁচা পেঁপে, এগুলোতে পাই। ফাংশনস যদি বলি আমরা ভিটামিন সির, এটা আমরা জেনেছি এটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে, বিভিন্ন রিয়াকশনে এটা হেল্প করে রিডিউসিং এজেন্ট হিসেবে। প্রথম যেটা ফাংশন বলবো আমরা, কোলাজেন সিনথেসিসে এটা হেল্প করে। এই যে লাইসিন, প্রোলিন, হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিডে হাইড্রোক্সিলেশন রিয়াকশনের সময় এটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে, হ্যাঁ, যার ফলে কোলাজেন ফর্মেশন হয়। আর কোলাজেন গুলো একটার সাথে আর একটা ক্রস লিঙ্কিং এ এটা হেল্প করে, হ্যাঁ। যখন ক্রস লিঙ্কিং করে তখন কি হয়, এই কোলাজেন গুলো স্ট্রং একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারে, যার ফলে আমাদের বোনসের যে ফ্রেমওয়ার্ক সেটা কোলাজেন দিয়ে তৈরি। আমাদের টুথ, কার্টিলেজ, হ্যাঁ, মানে দাঁতের, তারপরে কার্টিলেজের নর্মাল যেসব কানেকটিভ টিস্যু আছে আমাদের বডিতে, সবকিছুই কোলাজেন দিয়ে তৈরি। টাইরোসিন একটা অ্যামিনো অ্যাসিড, এই টাইরোসিন থেকে ক্যাটেকোলামাইন সিনথেসিস হয়, এই সিনথেসিসে হেল্প করে এই ভিটামিন সি। এছাড়া কার্নিটিন, কার্নিটিন আমাদের যখন ফ্যাটি অ্যাসিড মেটাবলিজম আমরা পড়বো, ফ্যাটি অ্যাসিড মেটাবলিজমে এই কার্নিটিনটা হেল্প করে, এটা সিনথেসিস করবে ভিটামিন সি, হেল্প করে আর কি। আমরা যে আয়রন খাই, সেটা খাবারে যখন আমরা আয়রন খাই সেটা ফেরিক ফর্মে থাকে, হ্যাঁ, এটাকে ফেরাস ফর্মে কনভার্ট করতে হয়, তারপরে এটা অ্যাবজর্পশন হতে পারে আমাদের বডিতে। তো এই কনভার্সনটা করবে এই ভিটামিন সি। এছাড়া আমাদের যে গ্যাস্ট্রিক এইচসিএল আছে এটাও কনভার্ট করতে পারে, কিন্তু ভিটামিন সি এটা কনভার্ট করতে পারে। আমরা যেসব ড্রাগ খেয়ে ফেলি সেগুলোর মেটাবলিজম করে আমাদের বডি থেকে আউট করতে হেল্প করে ভিটামিন সি। ভিটামিন এ, ভিটামিন ই এবং কিছু ভিটামিন বি, এগুলোকে অক্সিডেশন থেকে প্রিভেন্ট করে, এগুলোকে হেল্প আর কি প্রিজার্ভ করতে পারে আর কি, নষ্ট হতে বাধা দেয়। এরপরে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট সম্পর্কে জানি যে আমাদের সেলের ভিতরে কিছু রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হয়, যেমন হাইড্রোক্সিল আয়ন, সুপার অক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, এগুলো সেলকে ডিস্ট্রাক্ট করে ফেলে, হ্যাঁ, তাহলে এগুলো থেকে প্রোটেক্ট করে। আবার ভিটামিন সি কে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনও বলা হয়। ভিটামিন সি যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে হবে স্কারভি, খুবই কমন একটা ডিজিজ, এবং এই ডিজিজটা এল্ডারলিদের বেশি হয়। সাধারণত যারা ফ্রেশ ফ্রুট বা ফ্রেশ ভেজিটেবলস খায় না, অথবা যারা খোলা ফ্রাইং প্যানে রান্না করে, তাহলে এই ভিটামিনটা ইভাপোরেটেড হয়ে উড়ে যায়। অথবা যাদের আয়রন ওভারলোড আছে তাদেরও এই ভিটামিন সি ডেফিসিয়েন্সি হতে পারে। তো ভিটামিন সি ডেফিসিয়েন্সি হলে
কিছু ক্লিনিক্যাল ফিচার দেখে আমরা বুঝতে পারি যে তার ভিটামিন সি ডেফিসিয়েন্সি হয়েছে। মেইন যে ফিচার সেটা হচ্ছে কোলাজেন ফর্মেশন ডিফেক্টিভ হবে, হ্যাঁ, এই জন্য তার যে ফিচার ডেভেলপ করবে, যেমন ভাস্কুলার ওয়াল, হ্যাঁ, আমাদের ব্লাড ভেসেলের ওয়াল গুলো ফ্র্যাজাইল হয়ে যাবে, এর ফলে কি ব্লিডিং টেন্ডেন্সি ডেভেলপ করবে। পিটেকিয়াল হেমোরেজ, এটার মানে হচ্ছে পিন পয়েন্ট হেমোরেজ। অনেক সময় আমাদের কি যে স্কিনে একদম ছোট ছোট লাল লাল মানে পিন পয়েন্ট হেমোরেজ দেখা যায়, এটা ভিটামিন সি ডেফিসিয়েন্সির জন্য হতে পারে। আর একটাই কাইমোসিস, যখন বড় কালশিটে পড়ে যায়, হ্যাঁ, তখন সেটাকে আমরা বলি কাইমোসিস। একটু লার্জ ব্লাড ভেসেল যখন ব্লিডিং হয়, মানে ব্লাড ভেসেল ওয়াল গুলো এমন ফ্রাজাইল হয়ে যায় যে এগুলো এমনি একটু আঘাত লাগলে বা নর্মালি আমরা ওঠা বসা করতে, নর্মাল ডেইলি উইয়ার টিয়ার যেটা হতো না, সেটাতেই এখন ব্লাড ভেসেল গুলো ছিঁড়ে যাবে, হ্যাঁ। তারপরে আমাদের গাম যেটা, সেটা স্পঞ্জি হবে, ব্যথা হবে, টুথ গুলো লুজ হয়ে যাবে এবং আমরা ক্লান্তি অনুভব করবো, হ্যাঁ, এই ব্লিডিং এর জন্য। আর ইনফ্যান্টের জন্য আমাদের বোনস এর যে কাভারিং থাকে সেটা হলো পেরিওস্টিয়াম, এই পেরিওস্টিয়ামের নিচে ব্লিডিং হবে। এছাড়া জয়েন্টে ব্লিডিং হবে, যার এটাকে বলে হিম আর্থ্রোসিস। উন্ড হিলিংটা ডিলে হবে, অস্টিওপোরোসিস মানে হাড় ক্ষয় হয়ে যাবে। আবার যদি ফ্র্যাকচার হয় সেটা হিলিং এ দেরি হবে। আরেকটা অ্যানিমিয়া ডেভেলপ করে, সেই অ্যানিমিয়াটা হচ্ছে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, হ্যাঁ, ইরিথ্রোপয়েসিস মানে আরবিসি ফর্মেশনটা ইম্পেয়ার্ড হয়ে যায়। এখন এই যাদের স্কারভি আছে তাদেরকে যদি আমি ভিটামিন সি অ্যাডমিনিস্ট্রেশন করি, খুব দ্রুত আবার এটা রিগেইন আবার নর্মালে তারা ফিরে যেতে পারে। এখন আসে ভিটামিন বি কমপ্লেক্সে। এখানে আমি ট্যাবুলার ফর্মে দেখিয়েছি একটু যাতে মনে থাকে, সেই জন্য প্রথমে আমরা বলি ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে প্রথমটা হচ্ছে ভিটামিন বি1 বা থায়ামিন, হ্যাঁ, এটা আমরা পাই লিভার, ইস্ট, হোল গ্রেইন, লেগুম, আনপলিশড রাইস, মানে যেসব চাল, হ্যাঁ, চাল আমরা যেটা ঢেকি ছাটা চাল বলি, হ্যাঁ, সেই চালে পাওয়া যাবে। কিন্তু নর্মাল যেটা মিলে আমরা সম্ভবত এই চাল আমরা কেউই দেখি নাই। আমরা হয়তো দেখেছি, তোমরা সম্ভবত দেখো নাই, হ্যাঁ, আনপলিশড রাইস কি। এটা হচ্ছে ঢেকি ছাটা চালটা, সেখানে এই ভিটামিনটা রিজার্ভ থাকে, কিন্তু যেটা আমরা যে চালগুলো খাই, যে মেশিনে ভাঙানো হয়, সেগুলো আসলে এই এই লেয়ারটা থাকে না, এই ভিটামিনটাও থাকে না। যেটা মিনিকেট চাল যেটা খাই, সেটা তো আরো লেয়ারটাকে ফেলে দেওয়া হয়, হ্যাঁ, ওটা তো আরোই থাকে না। তো এটার আরডিএ খুব কম, 1.5 মিলিগ্রাম। এটা কোএনজাইম হিসেবে কাজ করে কয়েকটা এনজাইমের জন্য, মানে কয়েকটা সাবস্ট্রেটের জন্য, যেমন পাইরুভেট, আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেজ ট্রান্সকিটোলেজ, এই এনজাইমের জন্য কোএনজাইম হিসেবে কাজ করে। যদি ডেফিসিয়েন্সি হয়, হ্যাঁ, এই ভিটামিন বি1 ডেফিসিয়েন্সি হলে পেরিফেরাল নিউরাইটিস, আমাদের নার্ভ, পেরিফেরাল নার্ভ যেগুলো, এগুলোতে ইনফ্ল্যামেশন হবে, আমাদের পেইন হয়, প্যারেস্থেসিয়া হয়, হ্যাঁ। পেরিবেরি, পেরিবেরি একটা ডিজিজ। পেরিবেরিটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ওয়েট পেরিবেরি, যদি সার্কুলেটরি সিস্টেম বা কার্ডিওভাস্কুলার সিস্টেম এফেক্ট করে তখন সেটাকে বলে ওয়েট পেরিবেরি, এবং আমাদের ইডিমা হয়, পায়ে পা ফুলে যায়, হ্যাঁ, ডিপেন্ডেন্ট ইডিমা হয়। আর একটা হচ্ছে ড্রাই পেরিবেরি, সেটা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, সেটা। এছাড়া ভার্নিক কোরসাকফ সিনড্রোম, এটা হচ্ছে যে যারা অ্যালকোহলিক আর কি, তাদের ভিটামিন বি1 অ্যাবজর্পশন হয় না। আবার ক্রনিক অ্যালকোহলিক যারা, তারা ঠিকমতো নিউট্রিশন মেনটেন করতে পারে না, মানে খাওয়া দাওয়া ঠিকমতো করে না, এই জন্য তাদের ভিটামিন বি1 ডেফিসিয়েন্সি হয়, হ্যাঁ। এর ফলে ওই সিনড্রোমটাকে বলা হয় ভার্নিক কোরসাকফ সিনড্রোম। এখন আসে ভিটামিন বি12 এ, এটার নাম রিবোফ্লাভিন। এটা পাওয়া যায় মিল্ক, ডেইরি প্রোডাক্টস, এনিম্যাল প্রোটিন, এছাড়া হোল গ্রেইন, এগুলোতে পাবো। এটারও আরডি 1.7 মিলিগ্রাম আমাদের ডেইলি লাগে। আচ্ছা, আমাদের মাইটোকন্ড্রিয়াতে ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম আছে, এই ট্রান্সফার সিস্টেমে কোএনজাইম হিসেবে কাজ করে ভিটামিন বি2। এছাড়া ফ্ল্যাভোপ্রোটিন, এটাতে প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে, হ্যাঁ। যদি ভিটামিন বি2 ডেফিসিয়েন্সি হয় তাহলে কাইলোসিস হয়, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, মুখের কোনায় যে ঘা হয়, হ্যাঁ, কোনাটা লালচে হয়ে যায়, ফেটে যায়, এটা হচ্ছে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির জন্য হয়। এছাড়া সেবোরিক ডার্মাটাইটিস হয়, গ্লসাইটিস মানে ইনফ্ল্যামেশন অফ দি টাং, হ্যাঁ, ফটোফোবিয়া মানে চোখে দেখতে আলো লাগলে সমস্যা হয়, হ্যাঁ, সেটাকে বলা হয় ফটোফোবিয়া। ভিটামিন বি3, হ্যাঁ, বা নিয়াসিন, এটা আমরা পাই কোথা থেকে? হোল গ্রেইন, পোলট্রি, সিরিয়াল, লিন মিট, হ্যাঁ, পিনাট। 19 মিলিগ্রাম লাগে আমাদের ডেইলি। এটাও ইলেকট্রন ট্রান্সফার সিস্টেমে কোএনজাইম হিসেবে কাজ করে। এছাড়া এনএডি, এনএডিপি, এটা হচ্ছে ফাংশনাল পার্ট হিসেবে কাজ করে। ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম রেগুলেশন, সেল সিগন্যালিং, এগুলোতেও কিছুটা রোল প্লে করে। যদি ডেফিসিয়েন্সি হয় আমরা পাবো পেলাগ্রা,
ডার্মাটাইটিস, ডিমেনশিয়া, ডায়রিয়া। 3D বলা হয়, এই পেলেগ্রার ফিচার বলা হয় 3D। ডার্মাটাইটিস মানে আমাদের স্কিনে ইনফ্ল্যামেশন হবে, ডিমেনশিয়া মানে কোনো কিছু ভুলে যাওয়া, বারবার এটা কিছু মনে থাকবে না, এবং ডায়রিয়া। ডিপ্রেসিভ সাইকোসিসও হতে পারে। এখন আসি আমরা ভিটামিন বি6, পাইরিডক্সিন। এটা পাওয়া যাবে মিট, পোলট্রি ফুড, হোল গ্রেইন, ফিশ। ডেইলি রিকোয়ারমেন্ট আমাদের 2.2 মিলিগ্রাম, খুব অল্প। আচ্ছা, এটা কোএনজাইম হিসেবে কাজ করে কয়েকটা রিঅ্যাকশনে, যেমন ট্রান্স অ্যামাইনেশন, ডিঅ্যামাইনেশন, এই দুটাই অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজমের রিঅ্যাকশন। এছাড়া ডিকার্বক্সিলেশনে কোএনজাইম হিসেবে কাজ করে। গ্লাইকোজেন ফসফোরাইলেজ একটা এনজাইম, এটার কোফ্যাক্টর হিসেবে কাজ করে এই ভিটামিন বি6। স্টেরয়েড হরমোন অ্যাকশনকে মডুলেশন করে। সাধারণত বি6 এর ডেফিসিয়েন্সি খুবই রেয়ার, এটা হয় না। তবে যদি হয় তখন হয়তো অ্যানিমিয়া হয়, কনভালশন বা খিঁচুনি হয়, নিউরোপ্যাথি হয়, মানে নার্ভগুলো ডিফেক্টিভ হয়ে যায়। এছাড়া আইএনএইচ, এটা হচ্ছে টিবি অ্যান্টি টিবি ড্রাগ, হ্যাঁ, আইসোনায়াজাইড। এই যাদেরকে অ্যান্টি টিবি ড্রাগ দেওয়া হয় তাদের এই ভিটামিনটা ডেফিসিয়েন্সি হওয়ার চান্স থাকে। এই জন্য দেখবা যে অ্যান্টি টিবি ড্রাগ দিলে তাকে আবার ভিটামিন বি6 বা এটা সাপ্লিমেন্ট সাথে দেওয়া হয়, হ্যাঁ, পাইরিডক্সিন সাপ্লিমেন্ট দেওয়া হয়। তবে কেউ যদি অনেক বেশি পরিমাণে পাইরিডক্সিন ডেইলি খায়, প্রায় 500 মিলিগ্রামের বেশি, তাহলে তার টক্সিসিটি ডেভেলপ করে, হ্যাঁ। এবং এই টক্সিসিটি তার সিমটম গুলো যখন মানে রিমুভ করে সিমটম গুলো আবার চলে যেতেও দেরি হয়। ফলিক অ্যাসিড, এটার সোর্স লিভার, গ্রিন ভেজিটেবলস, মাশরুম, ফুড গ্রেনস, লেগুমস, ফ্রেশ ফ্রুটস। ডেইলি আমাদের 400 মাইক্রোগ্রাম, মানে খুবই কম পরিমাণে লাগে, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। কেন বলছি, এটার কাজ হচ্ছে 1 কার্বন ইউনিটকে ট্রান্সফার করা। এছাড়া মেথিওনিন, সেরিন, পিউরিন, থাইমিডিন, মনোফসফেট, এগুলো বায়োসিনথেসিসে হেল্প করে। নার্ভাস সিস্টেম ডেভেলপমেন্ট ইন ফিটাস, এটাতে একটা ভাইটাল রোল প্লে করে। যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে হয় মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া। মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া, আমরা অ্যানিমিয়া মানে বলছি এটা হচ্ছে যে যদি আরবিসি আমাদের ব্লাডে হিমোগ্লোবিন লেভেল কমে যায় তখন সেটাকে বলি অ্যানিমিয়া। এবং মেগালোব্লাস্ট, আরবিসির সাইজ, মেগালোব্লাস্ট বলতে বোঝায় মেগা, আরবিসি সাইজটা বড় হবে, আর ব্লাস্ট বলতে বোঝাচ্ছে এটা বোন ম্যারোতে যেখানে আরবিসিটা তৈরি হয় সেখানেই ডিফেক্টিভ হবে আরবিসির নিউক্লিয়াস তৈরিটা। কারণ এই যে আমরা দেখেছি থাইমিডিন মনোফসফেট ডেভেলপ করে, থাইমিন ডেভেলপমেন্টে এটা হেল্প করে। থাইমিডিন হচ্ছে আরবিসির একটা উপাদান, সরি ডিএনএ, হ্যাঁ, ডিএনএ এর যে 4টা বেস থাকে তার একটা হচ্ছে থাইমিন। কাজেই থাইমিন যদি ঠিকমতো তৈরি না হয় ডিএনএটা ডিফেক্টিভ হবে, এবং তখন এই আরবিসি, যে আরবিসি নতুন আরবিসি তৈরি হবে সেটার নিউক্লিয়াস গুলো ডিফেক্টিভ ডিএনএ দিয়ে, ক্রোমোজোমটা ডিফেক্টিভ হবে, নিউক্লিয়াস গুলো অনেক বড় সাইজের হবে, হ্যাঁ। সেই জন্য এটাকে আমরা বলি তখন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এছাড়া লিউকোপেনিয়া হবে, নিউরাল টিউব ডিফেক্ট হবে যদি প্রেগন্যান্সিতে মাদারের এই ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি থাকে। তাহলে নিউরাল টিউবটা হচ্ছে যে যখন ফিটাসে আর কি, এই নিউরাল টিউবটা থেকে আমাদের ব্রেইন এবং স্পাইনাল কর্ড তৈরি হয়। নিউরাল টিউব যদি ডিফেক্ট হয় তাহলে ব্রেইন ডেভেলপমেন্ট হ্যাম্পার হতে পারে। তখন আমরা যে বাচ্চা জন্ম নিবে তাকে সেটা অ্যানেনকেফালি হবে, মানে বাচ্চার ব্রেইন এবং ভল্ট, হ্যাঁ, এই অংশটা থাকবে না, ব্রেইনের পার্ট থাকবে না। স্পাইনা বাইফিডা, স্পাইনাল কর্ডটা এটা ঠিক মতো ডেভেলপ করবে না, হ্যাঁ। অথচ এই ফলিক অ্যাসিডে খুবই অল্প পরিমাণে লাগে, মাত্র 400 মিলিগ্রাম, মানে কি 400 মাইক্রোগ্রাম। একটা ট্যাবলেট পাওয়া যায় ফলিসন, এই হয়তো 4-5 টাকা দাম এক পাতার। এই 5 মিলিগ্রাম এই ফলিসন নামে ট্যাবলেট পাওয়া যায়। এই ট্যাবলেটটা যদি কেউ খায় তাহলে কিন্তু এই ইফেক্ট গুলো তার হবে না। এই জন্য বলা হয় যে যেসব ম্যারিড ওম্যানদের এটা খাওয়া উচিত, অথবা যারা কনসিভ করার প্ল্যান নিয়েছে তখন থেকে এটা খাওয়া উচিত। অন্তত পক্ষে যখন সে জানবে যে সে কনসিভ করেছে তখন থেকেও তার খেতে হবে, হ্যাঁ। কাজে এই ফলিক অ্যাসিডটা খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় এটা খাবারে, এটা আমেরিকায় হয়তো এটা ওখানে রাইসের মাধ্যমে এটা সাপ্লিমেন্টটা দেওয়া যায় কিনা, রাইসে অ্যাড করা হয়, হ্যাঁ, এই ফলিক অ্যাসিড, যাতে এই ডেফিসিয়েন্সিটা না হয়। এরপর আসি ভিটামিন বি12। এটা শুধুমাত্র আমরা এনিম্যাল ফুডে পাই, হ্যাঁ, কোনো প্ল্যান্ট সোর্স এটা নাই। যেমন মিট, ফিশ, এগ, মিল্ক, এগুলোতে পাই। 3 মাইক্রোগ্রাম, এটা ডেইলি রিকোয়ারমেন্ট, আরো কম। এটা একই 1 কার্বন ইউনিট ট্রান্সফারে কোএনজাইম হিসেবে কাজ করে। যেমন হোমোসিস্টিন থেকে যখন মিথিওনিন হয়, এটা হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড মেটাবলিজম, তখন এটা কাজ করে। মিথাইল ম্যালোনাইল কোয়ে থেকে সাকসিনাইল কোয়ে যখন তৈরি হয়,
তখনও এটা হেল্প করে। এছাড়া ফলিক অ্যাসিড মেটাবলিজমে এটা হেল্প করে। এই ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হলে পার্নিশিয়াস অ্যানিমিয়া হয়। এটাও এক ধরনের ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। এটা হচ্ছে যখন ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে যে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হবে সেটাকে আমরা বলি পার্নিশিয়াস অ্যানিমিয়া। ভিটামিন B12, হ্যাঁ, এটাকে বলা হয়, এটা অ্যাবজর্পশনে হেল্প করবে ইন্ট্রিনসিক ফ্যাক্টর। হ্যাঁ, এটা আমাদের স্টমাকে প্যারাইটাল সেল থেকে তৈরি হয় ইন্ট্রিনসিক ফ্যাক্টর। এটা কি করে, এটা ভিটামিন B12 এর সাথে কম্বাইন করে টার্মিনাল আইলিয়ামে গিয়ে ভিটামিন B12 অ্যাবজর্পশনে হেল্প করে। হ্যাঁ, তাহলে ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা সিক্রেশন হবে স্টমাকের প্যারাইটাল সেল থেকে, আর এটা ভিটামিন B12 অ্যাবজর্পশনে হেল্প করবে সেই আইলিয়ামে গিয়ে, হ্যাঁ, টার্মিনাল আইলিয়ামে গিয়ে। তাহলে যদি ইন্ট্রিনসিক ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হয়, কোনো কারণে যদি কারো স্টমাকে সার্জারি করা থাকে, তখন তার ভিটামিন B12 খেলেও তার কিন্তু অ্যাবজর্পশন হবে না। তাহলে এই ডেফিসিয়েন্সি হলে সেই কন্ডিশনকে আমরা বলি পার্নিশিয়াস অ্যানিমিয়া। এছাড়া ডিমেনশিয়া হয়, স্পাইনাল ডিজেনারেশন হতে পারে। তবে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি খুব মানে হতে একটু দেরি হয়, কারণ আমরা বলেছি যে এটা লিভারে স্টোর থাকে, তাই না, প্রায় 3 বছর পর্যন্ত। কেউ যদি নর্মালি ভিটামিন B12 খেয়ে যায়, তারপরে যখন থেকে স্টপ করে দিবে ভিটামিন B12 অ্যাবজর্পশন, তারপরে প্রায় 2-3 বছর সে সিমটমলেসই পার করতে পারে। এটা সিমটম আসতে দেরি হয় আর কি। ভিটামিন B7 আর বায়োটিন, এটা এগ ইয়ক, অর্গান মিট, ইস্ট, নাটস এগুলোতে পাই। 100 থেকে 200 মাইক্রোগ্রাম এটার ডেইলি রিকোয়ারমেন্ট। কার্বক্সিলেশন রিয়াকশনে এটা কোএনজাইম হিসেবে কাজ করে, যেটা গ্লুকোনিওজেনেসিস অথবা ফ্যাটি অ্যাসিড সিনথেসিসে হেল্প করে। এটা হেলদি স্কিন, হেয়ার, নেইল এটার জন্য ইম্পর্টেন্ট। এটা ডেফিসিয়েন্সি খুব রেয়ার হলে ডার্মাটাইটিস হয়, অ্যালোপেশিয়া যেটা হচ্ছে চুল উঠে যায় আর কি। এছাড়া ফ্যাট এবং কার্বোহাইড্রেট মেটাবলিজমটা ইম্পেয়ার্ড হতে পারে। ভিটামিন B5 বা প্যান্টোথেনিক অ্যাসিড, এটা আমরা পাই এগ, লিভার, ইস্ট, মিল্ক, মিট, লেগুম, সিরিয়ালস এগুলোতে। এটার RDA 4.7 মিলিগ্রাম। কোএনজাইম A এটা একটা ফাংশনাল পার্ট হিসেবে কাজ করে এবং অ্যাসাইল গ্রুপ মেটাবলিজম এটা সেন্ট্রাল রোল প্লে করে। ডেফিসিয়েন্সি খুবই রেয়ার হলে হয়তো পেরিফেরাল নার্ভ ড্যামেজ হতে পারে, অ্যানিমিয়া হয়। আচ্ছা, এটা কিছু নিউট্রিশনাল কন্ডিশনের এখানে এক্সপ্লেনেশন দিয়েছি, আমি এগুলো বলেছি তাই না, বেরি ভার্নিক কোর্সাকফ সিনড্রোম, পেলাগ্রা, এটা ভিটামিন B3 ডেফিসিয়েন্সিতে হয়, এবং এই যে ডার্মাটাইটিস যেটা ফটোসেনসিটিভ, রোদে গেলে এই ডার্মাটাইটিসটা বেশি হয়, হ্যাঁ, এরকম দেখা যাবে। এবং ট্রিটমেন্ট না করা হলে এটা ডেথ পর্যন্ত হতে পারে। অথচ ট্রিটমেন্টটা খুবই সহজ, ভিটামিন B কমপ্লেক্স, খুবই কম দামের একটা ভিটামিন, এটা পাওয়া যায়। আমরা অনেকগুলো অ্যানিমিয়ার কথাই বলেছি, এখানে আমরা নিউট্রিশনাল অ্যানিমিয়া নিয়ে একটু কথা বলি। নিউট্রিশনে আমাদের ফুড এবং ডায়েটে যদি কোনো একটা মানে কোনো কিছু ডেফিসিয়েন্সির জন্য যে অ্যানিমিয়া ডেভেলপ করে সেগুলোকে আমরা বলি নিউট্রিশনাল অ্যানিমিয়া। নিউট্রিশনাল অ্যানিমিয়াটিকে 3টা ভাগে ভাগ করি। আরবিসি সেলের সাইজের উপর ডিপেন্ড করে। যদি আরবিসি সেল সাইজটা কম হয়, নর্মাল হচ্ছে 80 to 100 ফেমটোলিটার, হ্যাঁ, এর চেয়ে ছোট যদি হয় 80 ফেমটোলিটারের কম হয়, তখন সেই কন্ডিশনকে আমরা বলি মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। সাধারণত আয়রন ডেফিসিয়েন্সি, পাইরিডক্সিন ডেফিসিয়েন্সি, অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি ডেফিসিয়েন্সির জন্য এই অ্যানিমিয়াগুলো ডেভেলপ করে। নর্মোসাইটিক অ্যানিমিয়াও হতে পারে, যার বিসি সাইজ নর্মাল কিন্তু হিমোগ্লোবিন কমে গেছে, সেটা সাধারণত প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের জন্য হয়। আরেকটা হতে পারে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, আর বিসি সাইজ 100 ফেমটোলিটারের চেয়ে বেশি হবে, হ্যাঁ, সেটা হয় ভিটামিন B12 অথবা ফোলেট ডেফিসিয়েন্সির জন্য। আর আমরা যেটা বললাম একটু আগে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, যেটা ফোলেট ডেফিসিয়েন্সির জন্য হয়, তখন সেলগুলোটা অনেক বড় হয়। দেখো, এটা হচ্ছে নর্মাল আরবিসি, আর এটা হচ্ছে যে দেখো নিউক্লিয়াসটা ডিফেক্টিভ, নিউক্লিয়াসটা অনেক বড় থাকবে, এখানে ডিফেক্টিভ ক্রোমোসোম থাকবে, হ্যাঁ, এটাকে বলি আমরা মেগালোব্লাস্ট, হ্যাঁ, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। আরেকটা কথা বলবো আমরা অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমরা পড়েছি। অ্যান্টিঅক্সিডেন্টটা কি? আমাদের বডিতে প্রায় রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস তৈরি হয় বা ফ্রি রেডিক্যালস তৈরি হয়, হ্যাঁ, এটার এগেইনস্টে ফাইট করে যে সব সাবস্টেন্স, সেগুলোকে আমরা বলি অ্যান্টিঅক্সিডেন্ট। যদি এই ফ্রি রেডিক্যালস গুলোকে যদি ফাইট না করা হয়, এগুলো যদি আমাদের বডিতে জমতে থাকে, তাহলে আমাদের কিছু ক্রনিক ডিজিজ হয়, হ্যাঁ, অথবা সেল ড্যামেজ, টিস্যু ড্যামেজ হতে পারে। কাজে এটা অ্যান্টিঅক্সিডেন্ট গুলো আমাদের জন্য খুবই বেনিফিশিয়ারি, খুবই হেল্পফুল। 3টা ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, ভিটামিন সি,
ভিটামিন ই আর বিটা ক্যারোটিন। হ্যাঁ, ভিটামিন এ এর যেটা পার্ট বিটা ক্যারোটিন সেটা। তাহলে আলো দে খারাপ